জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাল সকাল থেকে ফের বিক্ষোভ করবে তার সমর্থকরা। এর আগে সকাল 10টা থেকে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো জড়ো হন বিক্ষোভকারীরা। দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচিতে বন্ধ ছিল নগর ভবনের সব ধরনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ না করানো পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানায় আন্দোলনকারীরা। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগেরও দাবি করেন তারা। মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের বিষয়ে আইনি জটিলতা রয়েছে, তাই এ নিয়ে কাউকে দোষারোপ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার বিকেলে ডিএনসিসি ভবনের সামনে মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়। দলটির মুখপাত্র মোহাম্মদ ফারুক হাসান বলেন, বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতা ও এনসিপির প্রতিনিধি। এ সময় সমাবেশের আয়োজক গণ অধিকার পরিষদের উত্তর শাখার নেতৃত্বে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে অবাঞ্ছিত ঘোষণা করে। বক্তব্য আর স্লোগানে বিক্ষোভকারীরা আরও বলেন, দেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। অন্তর্বর্তী সরকার কেবল একটি দলের কথা শুনে দেশ পরিচালনা করছে বলেও সমাবেশে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এই সরকার তথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে আলটিমেটাম দিচ্ছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে। অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দল কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, আদালতের রায় থাকার পরও ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না, প্রকৃত কাজ রেখে অন্য কাজে বেশি মনোযোগী বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে সবার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতো। অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে যমুনার সামনে গেলে তাদের উপর পুলিশে আক্রমণ করা হয়। সরকারের কর্মকাণ্ড পতিত শেখ হাসিনার সাথে মিলে যায় বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। তার কাছে তো আদালতের রায় আছে, আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে। জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন।
ফ্যাসিবাদের পতন হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার সময়ের দাবি বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাগবা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। একটা গোষ্ঠী চাই নিজেদের স্বার্থে নির্বাচনকে বিলম্বিত করতে। বিচারের নামে যারা নির্বাচন দিতে বিলম্ব করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় 1 বছর সময় লাগে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবির যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে, তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া। একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন পেছানোর পরিকল্পিত পায়তারা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলের যৌথ সভা শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের উপর নতুন করে কালো ছায়া এসে পড়েছে। যারা দেশের বিরুদ্ধে 15 বছর ষড়যন্ত্র করেছে তারা এখনও সীমান্তের ওপার থেকে জনগণের অধিকার বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের আবারও আহ্বান জানান তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের TNZ গ্রুপের 8টি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকেরা। মঙ্গলবার দুপুর 2:30টা থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করলে কাকরাইল মোড়ে পুলিশি বাধায় বসে পড়েন আন্দোলনকারীরা। প্রায় 3 ঘন্টা বৃষ্টিতে ভিজে পাওনা আদায়ের জন্য স্লোগান দেন তারা। শ্রমিকরা জানান, 3 মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দেন মালিকপক্ষ। রোজার আগ থেকে বকেয়া বেতনের জন্য আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি। পাওনা না দিয়ে ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন পোশাক শ্রমিকরা। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শ্রমিক প্রতিনিধি দলের বৈঠকে আবারও পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমাদের 3 মাসের বকেয়া বেতন পাবো আমরা, এই অবস্থায় উনি আমাদের কোম্পানি বন্ধ করে দিছে। যতক্ষণ বেতন না পাবো ততক্ষণ ঘরে ফিরবো না, অনেক কষ্ট আছি। আমাদের একটাই দাবি, আমাদের সমস্ত বকেয়া পাওনাদি পরিশোধ করে দেব, আমরা এখান থেকে চলে যাব। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি, শ্রম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি এবং BGME কেও আমরা বলি যে আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আপনাদের মালিক প্রতিনিধি শ্রমিকদের জীবন নিয়ে, শ্রমিকদের পাওনা নিয়ে যেভাবে দিনের পর দিন আমাদেরকে ঘোরাচ্ছে, এটা কোনোভাবেই সহ্য করার মতো না। উপদেষ্টার কাছে যাওয়ার পরও এইরকম একটা তামাশা আজকে আমরা দিনের পর দিন দেখছি, অথচ এটা কোনো দায়িত্ব প্রশাসনের কেউ নিচ্ছেন না। বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসে অবসরপ্রাপ্ত বিমান সেনা ও MODC সদস্যদের জন্য ওয়েব পোর্টাল পেনশনার সলিউশন এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের BAF ঘাঁটি বাসারে এর উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা জানান, বিমান বাহিনীর অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নতির সাথে তাল মিলিয়ে বিমান বাহিনীর রেকর্ড অফিস বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমান সেনা ও
এম ও ডিসি সদস্যদের পেনশন পরবর্তী সেবাসমূহ তাদের হাতের নাগালে পৌঁছে দিবে পেনশনার সলিউশনের এই ওয়েব পোর্টালটি। ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগ ইন করে বিমানের সদস্যরা দেশে অথবা বিদেশে থেকে পেনশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন বলেও জানান আয়োজকরা। ইসরায়েলি অভিযানে গাজায় গেল একদিনে প্রাণ হারিয়েছে ৭০ জনের বেশি ফিলিস্তিনি। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের শহরগুলোতে একযোগে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। তবে আন্তর্জাতিক এসব চাপ উপেক্ষা করেই গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে দীর্ঘ প্রায় ২.৫ মাস ব্লকেড থাকার পর উপত্যকাটিতে সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশ করতে যাচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে দাবি জাতিসংঘের। এতে চরম খাদ্য সংকটে আগামী ৪৮ ঘন্টায় ১৪,০০০ শিশুর মধ্যে হতে পারে বলে শঙ্কা সংস্থাটির। এছাড়া গেল ৪ দিনে গাজায় বাস্তুচ্যুত হয়েছে ১ লাখের বেশি ফিলিস্তিনি। শেষ করছে এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/3/ekhon tv।